তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। অশান্তি হতে কারণ লাগে না বড় বউ। তুমি কি মনে করো সুলেমানের বউ কি সারা রাত তোর কানে বিষ ঢালেনি? দেখো, এমনিতেই কিন্তু মন মেজাজ ভালো না, তার উপর সকাল সকাল উঠে যদি অশান্তি করতে হয়, তাহলে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, তোমাকে বলে দিলাম। না না না, ওটা করতে যাও না। ঘরের কথা 5 জনে শুনবে আর মজা লুটবে। আবার তুমি নাপাক ঘরে এলে? নাপাক বলে কিছু নাই মা। আমার এখন কি হবে আব্বা? আব্বা তুমি কিছু একটা করো। লোকে বলে তুমি নাকি ধন্বন্তরী, আর তারা নাকি জবাই করা মানুষের কল্লাও জোড়া লাগাতে পারে। আর আমার ছেলে তো শুধু এক ফুটকি ঠোঁটের মাংসই নেই। আব্বা তুমি কথা বলছো না কেন? আমি বুঝি জানি না তোমার কেরামতি? সুলেমান ভাইজানের প্রথম ছেলের মুখও তো বাঁকা হয়েছিল, তুমি তো চিকিৎসার মাধ্যমে তার মুখও ঠিক করে দিয়েছিলে, বলো ঠিক করনি? মারে, শুষ্কের তেলের গুণ আমার জানা ছিল। আর ঠোঁট জোড়া দেবার বিদ্যা তোমার জানা নেই? এটা তুমি আমার বিশ্বাস করতে বলছো? ও কি তোমার নাতি নয়? আর ভালো যদি নাই করতে পারো, তাহলে তোমার ওই জিনিস তুমি নিয়ে নিও। ছোট কাটা নাতির মুখ দেখে আবার সোনার জিনিস কিসে? মারে, মাথা গরম করার সময় কেন, একটু ধৈর্য ধরতে হবে। আমি দেখি কি করতে হবে। তুই একটু ওর দিকে খেয়াল রাখিস না। কেমন দেখলে? ঠিক হবে? শোনো, ওই পরে ডেকি মুরগি আছে কয়টা? এই 3-4টের মতন হবে। কেন? সবগুলো রাখবে অন্তরার জন্য। ডেকি মুরগির পুনারি খাওয়াতে হবে। কি বলছো? তুমি কি ছেলে পেলে হওয়া বন্ধ করতে চাও নাকি? যেটা বোঝো না সেটা নিয়ে চোখ কপালে তুলো না তো। 2-3 বছরের জন্য ওর গর্ভের সন্তান জন্মাবে না, তারপর আবার ঠিক হয়ে যাবে। 2-3 বছর? এর মধ্যে ওর গর্ভদোষ খুঁজে বের করে সেটা দূর করতে হবে, নাহলে এইরকম আবার খুদ নিয়ে শিশু জন্মাবে। আমি বলছিলাম কি, মানে আমি বলছিলাম যে প্রথম বাচ্চাটা দোষের হয়েছে, পরের বাচ্চাটা যাতে নির্দোষ হয় সেই চেষ্টা করলে ভালো হয় না? মানে 3-4 মাস পরে তাতে করে তো সব দিকই বাঁচে। 3-4 মাসের মধ্যে গর্ভদোষ ঠিক করা সম্ভব না, সময় লাগে। তোমাকে যেটা বলেছি সেটা করো। পুরো পুনারিটা ওর পাতে দেবে, আর একটু কম মশলা দিয়ে রান্না করবে, এটা খেতেও সুস্বাদু। যেটা বলেছি মনে থাকে জানো?
আব্বা, আপনার সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। একটু আলাদা হবে। ও ঠিক আছে, এসো আমার কবিরাজ ঘরে, দেখি কি তোমার গোপন কথা। ওরা বুঝি এখান থেকে চলে যাবার কথা ভাবছে। কার পেটে কি আছে আমি কি করে জানবো? তবে চলে গেলে হাড়ে বাতাস লাগে। কর্তা, কর্তা, কি রে, কত কথা করছিস কেন? তোর খবর আছে মনে হচ্ছে? আছে কর্তা, যেমন তেমন খবর না, খবরের মধ্যে আষ্টে গন্ধ পাচ্ছি। ভয়টা রাখ। আষ্টে গন্ধ মানে? মাছের খবর কিনা, তাই আষ্টে গন্ধ। এই বেটা, তোকে পাঠিয়েছি স্বদেশীর খবর আনতে, আর তুই নিয়ে এলি মাছের খবর। তোকে প্রত্যেক মাসে মাসে টাকা দেই কেন? হ্যাঁ, যা, আজ থেকে সব বন্ধ। আহা কর্তা, রাগ করেন কেন? পুরো খবরটাকে শুনুন। ঠিক আছে, বল। পুষ্পবতীর মাসি এক সেরি একটা নধর মাছ কিনেছে, সঙ্গে অনেক আনাজ। তো একা মেয়ে মানুষ, এতগুলো মাছ, তার তো আর জামাই নেই কর্তা। দাঁড়া দাঁড়া, বাড়িতে অতিথি এলে মানুষ বেশি বেশি বাজার করে। কে এসেছে? কে? ও কে? কোনো খবর আছে? দাঁড়িয়ে থাকলে কেন? ও বল। আগে ওই সোয়ারি ঘাটের পুরন্দর মাঝির সঙ্গে কথা হলো। কাল রাতে নাকি একটা বড় নৌকো সোয়ারি নামিয়ে দিয়ে গেছে। ওই মাঝির আবার অনিদ্রা রোগ তো, একটা ব্রিজেই ধরাতে যাবে অমনি তো অচেনা লোক দেখে একেবারে হা। আরে বেটা, আসল কথা বল। বলছি তো, অত তাড়াহুড়ো করেন কেন? ভালো খবরের সোয়াদ সন্দেশের গুড়ের বাড়া। নৌকো থেকে দুজন লোক নামলো, একজনের হাতে ছিল জুতো জোড়া, নেমে এই অন্ধকারে হারিয়ে গেল। এই কোন দিক গেল? আগে তা তো দেখিনি। নৌকাতে কারা এসেছিল, কোত্থেকে এসেছিল, কোনো হদিস পেয়েছিস? আগে না, ওই নৌকোটা যাত্রী নামিয়ে দিয়েই না তাড়াতাড়ি চলে গেল। ওই নৌকায় যারা এসেছে তারাই নিশ্চয়ই পুষ্পবতীর বাড়িতে এসেছে। দুয়ে দুয়ে চার মিলে যাচ্ছে। কর্তা, দারোগা সাহেবকে খবরটা দিবেন নাকি? না, একবারে খবর জানিয়ে দরকার নেই। আগে জানতে হবে পুষ্পবতীর বাড়িতে সত্যি কেউ এসেছিল কিনা, আর এসে থাকলে কে এসেছিল। অখিলেশ? অখিলেশ? সে তো মস্ত ডাকাত, মাথার দাম মেলা। ধরতে পারবো তো? নিজের সরকারের জল এসে গেল না। দারোগা সাহেবকে খবরটা দিলাম, দেখা গেল মিথ্যে খবর, তখন আমার মান থাকবে? তাহলে দাঁড়া, একটু ভাবতে দে। সামনে দুটো পথ। দারোগা সাহেবকে বললে পুলিশ এসে খ্যাপলা জাল ফেলে দেখবেন, তাতে বোয়াল পুটি যাই উঠুক পুরো কৃতিত্বটাই নিজের নেবে, এমনকি পুরস্কারের টাকাটাও। অথবা সকলে মিলে ওত পেতে বসে থাকতে হবে। বেহাল যেমন মাছের বাড়ির দিকে চেয়ে থাকে ঠিক তেমনি। কোন পথটা বেছে নেবে? হ্যাঁ, কোনটা? তোমরা যখন মনস্থির করেই ফেলেছো চলে যাবে, তখন আমার আর কি বা বলার?
আব্বা, আমার বউ বাচ্চাদের এখানে নানা রকম অসুবিধা হচ্ছে, ওরা কিছুতেই এখানে থাকতে চাইছে না। তোমার বউ বাচ্চারা শহরে জল হয় বড় হয়েছে, আমি চেষ্টা করেছিলাম সবাই মিলেমিশে যাতে থাকতে পারে, তো সেটা তো সম্ভব হলো না। তো শহরে তোমার যে বাসা সেটা তো খুবই ছোট, সেখানে তো স্থান সংকুলন সম্ভব নয়। তো তোমার পরিবারের জন্য কি অন্য কোনো বাসা? জি না আব্বা, এখনো তেমন কোনো সিদ্ধান্ত নেইনি, কারণ ফুলমিয়াকে আমি আমার বাসার বাইরে একটা ছোট রুমের ব্যবস্থা করে দিয়েছি। আর সুলতান, তুমি কি তাকে সঙ্গে রাখতে চাও না? জি না আব্বা, এই মুহূর্তে ঢাকায় সুলতানের থাকাটা উচিত হবে না। কারণ কারণ সুলতান দিন দিন অবাধ্য আর দুর্বিনীত হয়ে উঠেছে। আগেও ছিল, কিন্তু এখন যে পরিস্থিতি, সে একদম হাতের বাইরে চলে যাচ্ছে। ও বুঝতে পারছে না এটা তার নয়নতারা গ্রাম নয়। এমনিতেই ঢাকাতে অনেক টেনশন, আর তার উপরে ও দিনরাত একা একা ঘুরে বেড়ায়, কারফিউ হলেও ঘুরে বেড়ায়। একদিন তো পুলিশ ওকে অ্যারেস্ট করেছিল, নেহাত আমি ছিলাম, তাই ছাড়িয়ে এনেছি। কিন্তু তোমরা তো আমাকে কখনো এই কথাটা জানাওনি। জানিয়ে কি হবে আব্বা? আর এত দূর থেকে আপনি কি বা করতে পারতেন? শুধু শুধু আপনি দুশ্চিন্তায় পড়তেন। ওর সবচেয়ে বদ স্বভাব কি আব্বা জানেন? উল্টোপাল্টা কথা বলা। সে স্বদেশীদের সাপোর্টে যেখানে সেখানে, এমনকি আমার অফিসে কলিগদের সাথে এই ব্যাপারে কথা বলে। কি আর বলি বলো, পরাধীন দেশ, তাই বলে কি মত প্রকাশের অধিকারটুকু থাকবে না? অন্তত আমার সাথে থাকলে তো সেটা অবশ্যই করতে পারবে না সে। গভর্নমেন্ট থেকে সার্কুলার হয়েছে, সেখানে স্পষ্ট লেখা আছে গভর্নমেন্টের বিরুদ্ধে অথবা গভর্নমেন্টের অ্যাক্টিভিটিস নিয়ে কেউ কোনো প্রকার কথা বললে তার সাথে গভর্নমেন্ট এমপ্লয়ীদের কোনো যোগাযোগ রাখা চলবে না। এবার বুঝলাম কেন তুমি সুলতানকে সঙ্গে করে নিয়ে এসেছো। বাড়িতে নানান সমস্যার কারণে তোমাকে প্রশ্নটা করা হয়ে ওঠে। তো ফুলমিয়াকে নিয়ে তোমার কোনো সমস্যা নেই তো? থাকলে বলো। আব্বা, ফুলমিয়ার চাকরিটা আমি জোগাড় করে দিয়েছি, তো আশা করি ফুলমিয়ার ততদিন পর্যন্ত কোনো সমস্যা হবে না যতদিন পর্যন্ত সে আমার কথা শুনবে। আমি বুঝতে পেরেছি আব্বা, আমার কথাটা আপনার পছন্দ হয়নি। আসলে আব্বা, আমারও তো কিছু করার নেই, আমারও তো অনেক কিছু পছন্দ হয় না, কিন্তু কিন্তু তারপরও আমাকে মেনে নিতে হচ্ছে। কিরকম? যেমন আপনি সোমনাথ কাকার সাথে এখনো যোগাযোগটা বলবৎ রেখেছেন। তার অনুপস্থিতিতে আমাকে আপনি ভেট দিয়ে পাঠিয়েছেন, এটা কি ঠিক হয়েছে? আপনি যখন জানেনই সোমনাথ কাকার ছেলে স্বদেশী করে, তাহলে তাহলে তাকে এড়িয়ে চলা আপনার উচিত ছিল না? তোমার কাছে কি আমি উচিত অনুচিত শিখবো? আবু, আমি তো সে কথা বলছি না আপনাকে। আমার কথাটা আপনি একবার ভালোভাবে ভেবে দেখুন। আপনি একবার ভেবে দেখুন, সোমনাথ কাকার সাথে কোনোভাবে যদি আপনার নামটা একবার জড়িয়ে যায়, তাহলে কিন্তু চাকরি নিয়ে টানাটানি করবেন না। আর এই বাজারে একবার চাকরিটা যদি আমি হারাই, তাহলে আপনি বুঝতে পারছেন এত বড় সংসারটা কিভাবে চলবে। আর সুলতান তো এখনো রোজগার করা শুরুই করলো না। তা আমার কি করা উচিত ছিল বলে তোমার মনে হয়? আমি ঠিক যেভাবে সোমনাথ কাকাকে ফিরিয়ে দিয়েছি, আপনিও। সোমনাথ যে তোমার কাছে গিয়েছিল, তুমি তাকে সাহায্য করা দূরে থাক, উল্টো ফিরিয়ে দিয়েছো। সোমনাথ কিন্তু আমাকে কথা বলেনি। কেন বলেনি জানো? সে শিষ্টাচার দেখিয়েছে, কারণ সে জানে যে এই কথাটা শুনলে আমি লজ্জিত হব। যা হোক, এখন যখন আমি তোমার কাছ থেকে শুনলাম, তখন তোমার ব্যবহারের জন্য আমি ক্ষমা চাই। কি বলছেন আব্বা? আপনি এরপরও সম্পর্ক রাখবেন? শোনো সুলেমান, তুমি লায়ক হয়েছো, যা ভালো বুঝেছো তাই করেছো, কিন্তু তুমি এত বড় হওনি যে তোমার কথা মতো আমাকে চলতে হবে। তুমি আমার জ্যেষ্ঠ সন্তান, তোমাকে আমি ছাড়তে পারবো না। বরং তুমি তোমার উপরওয়ালাদের জানিয়ে দিও যে তোমার আব্বা তোমার কথা মতো চলে না, সেই কারণে তুমি তার সাথে সম্পর্ক ছিন্ন করেছো।
তাতে তোমার চাকরি থাকবে। আর একটা কথা, তোমাকে টাকা রোজগারের জন্য অনেক কষ্ট করতে হয়, তুমি দয়া করে তোমার টাকা আর এখানে পাঠিয়ে নষ্ট করো না। আব্বা, আমি তো আপনাকে সে কথা বলিনি। তুমি কোনটা বলেছো আর কোনটা বলতে চেয়েছো সেটা আমি ভালো করে জানি। আর কথা বাড়িও না, তুমি এখন এসো। নাম কর্তা কি আবার কি মনে করে? একটু কথা ছিল, একটা পরামর্শ করা ছিল। খুব গোপন, সব কথা তো আর হাটে বাজারে বলা যায় না। কে কখন কোথায় কোন দিক দিয়ে শুনে ফেলে। বল। বলছিলাম কি কর্তা, অনেক ভেবে দেখলো এই পুষ্পের ঘরে যে লোক যাতায়াত করে এ ব্যাপারে দারোগা সাহেবকে আপনার জানানো উচিত। অখিলেশের মাথার দাম কত জানিস? সবটাই ওই বেটার দারোগা হজম করে দেবে। অবশ্য সরাসরি যদি সদরে খবরটা দেয়া যেত, ততদিন অনেক দেরি হয়ে যাবে না তো? যদি পাখি ফুস করে উড়ে যায়? তার চেয়ে কর্তা, আপনি আগে থেকে শর্ত করে নিন যে পুরস্কারের অর্ধেক ভাগ আপনাকে দিতে হবে। কেন? আমরা যদি নিজে হাতে অখিলেশকে ধরতে পারি তাহলে ওই বেটা তো আর ফাঁকি দিতে পারবে না। ওই বেটা একটা মহা ধরি মাছ, ও সবসময় চেষ্টা করবে আমাকে ফাঁকি দিতে। যদি হাতে নাতে ধরতে পারি। আপনি খেপেছেন কর্তা? অত বড় নাম করা বিপ্লবী আন্দামান জেল থেকে যে পালায়, তার কাছে গুলি অস্ত্র সবসময় থাকে, সেটা আপনি জানেন না? শুনেছি অখিলেশ অনেক ভয়ঙ্কর লোক। ওকে ধরতে গেলে 2 হাত দিয়ে 2 বন্দুক দিয়ে গুলি করবে। পুরস্কারের লোভে নিজের প্রাণের ঝুঁকি কেউ নেবে না কর্তা। আমি এতে নেই। এটুকু ঝুঁকি আপনাকে নিতেই হবে কর্তা। দেরি হলে পাখি যদি উড়ে যায়। যদি দেখা যায় অখিলেশ আসেনি, তাহলে তো এককাল মাছি। দারোগার কাছে আমার মান সম্মান সব যাবে। হতে পারে, কিন্তু কর্তা, ওই পুষ্পের ঘরে নিশ্চয়ই কেউ একজন আছে। জাল ফেললে রাঘব বোয়াল না হোক, চুনোপুটি নিশ্চয়ই ধরা পড়বে। কি করে জানলি? তুই কিছু দেখেছিস? তা দেখিনি, কিন্তু এই মাসিটা না এখন দাওয়ায় শুচ্ছে। অন্য সময় তো পুষ্পের ঘরেই সই। তাও জানিস? রাতে ঢুকেছিলি নাকি? শুভেতে হয়নি কর্তা, এই মা কালী দিদি বলছি কর্তা। আমার কথা ছাড়ুন, আপনি দারোগা সাহেবের সাথে সবিস্তারে সব বিষয়ে আলাপ করুন। আরে না হলে তো ওই নেকই দই মেরে চলে যাবে। এই নকুটাকে না আমার আর বিশ্বাস হচ্ছে না। বেটা চোরের বেটা চোর। ফাঁড়িতে আমার যে পরিচিত পুলিশটা আছে, সে আমাকে বললো নকু প্রায়ই ফাঁড়িতে যায়, আর বড়বাবুর সঙ্গে তা সে ঘুসঘুস ঘুসঘুস করে। ও বলল বড়বাবুর সঙ্গে নাকি নকুর অনেক খাতি। বলিস কি? ও বেটা তো দুমুখো সাপ। না, অত দেরি করা যায় না। আমার ধরার আগে ওই দারোগা যদি ধরে ফেলে, তাহলে তো আমার কপালে কানা করিও জুটবে না। আমার কথাটা একটু খেয়াল রাখবেন কর্তা। তোর বড্ড বেশি লোভ কেষ্ট। সূর্য সেন ধরা পড়ার পর তার তুতো ভাই নেত্র সেনের কি হয়েছিল জানিস তো? আমার তোর নাম উঠলে তোর নিজের জানমাল তুই নিজে বাঁচাবি। যা ভাগ এখন, সময় মতো ঠিকই খবর দেবো। আগে কর্তা, পেন নাম। অখিলেশ অনেক ভয়ঙ্কর লোক। ওকে ধরতে গেলে 2 হাত দিয়ে 2 বন্দুক দিয়ে গুলি করবে। তুমি যা বললে তাতে তো মনে হচ্ছে ওষুধে কাজ হবে না, প্লাস্টিক সার্জারি করতে হবে। তাহলে হয়তোবা
ঠোঁটের কাটা ফাঁক জোড়া যেতে পারে। প্লাস্টিক সার্জারি মানে আমাদের শাস্ত্রে যেটাকে প্রসাধনী শল্য চিকিৎসা বলা হচ্ছে সেটা তো? হ্যাঁ মোহন, ইংরেজ শল্য চিকিৎসকরা একেই বলে প্লাস্টিক সার্জারি। আমি কাল সারা রাত পুরনো পুঁথি শাস্ত্র ঘেটে দেখেছি, কিন্তু কোথাও তেমন কোনো নির্দেশনা পাইনি। একমাত্র শৈশ্রুত ছাড়া আর কারো লেখা পুঁথিতেই এহেন শল্য চিকিৎসার উল্লেখ পাওয়া যায় না। শৈশ্রুত তন্ত্রের শব ব্যবচ্ছেদ থেকে শুরু করে গালের মাংস তুলে কর্ণপালিতে সংযোজনের কঠিন পদ্ধতির বর্ণনা আছে। ও, আমার তো এই বিষয়ে কোনো ধারণাই নেই। সোমনাথ, তুমি আমাকে একটু এই বিষয়ে সাহায্য করো। আমি কি তোমাকে সাহায্য করতে পারবো? আয়ুর্বেদের দুই আদিপুরুষ আত্রেয় এবং ধন্বন্তরীর শিষ্যরা যে কয়টি পুঁথি রেখে গেছে, আমরা তো তার সবগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেখিনি। তার উপর ধরো গিয়ে যন্ত্রপাতির অভাব, সুযোগ সুবিধার অভাব, এরপরও যেটুকু চর্চা চলছিল তো ইংরেজ আমলে এসে তো সব ভেসে যেতে বসেছে। বুঝলে মোহন, দেশীয় চিকিৎসা ব্যবস্থা কৌশলে মার খাইয়ে ওরা চাচ্ছে বিলেতি ওষুধের বাজার সৃষ্টি করতে। ঠিক যেভাবে ছক কষে নষ্ট করে ফেলা হয়েছিল মুসলিনের বুনন, তুলোর আবাদ। ইদানিং আবার শোনা যাচ্ছে বিনে পয়সা সরকারি হাসপাতাল হবে গ্রামে গ্রামে। ইংলিশ পাতলুন পড়া ফিরিঙ্গি ডাক্তার আসবে নেংটি পড়া নেটিভ মানুষদের সেবা করতে, মানে চিকিৎসা করতে। বোঝো এখন এসব ভাবলে বড় হতাশ লাগে সোমনাথ। ইংরেজ বণিকরা শুধু লুটেই গেল এই দেশটাকে, দেশের মানুষগুলোকে। খাঁটি বুদ্ধির দিন শেষ রে সোমনাথ, হয়তো আমরাই শেষ প্রজন্ম। এরপর আর কেউ কোনোদিন কবরেজ বুদ্ধি এগুলো হতে চাইবে। আর অন্যদিকে গজাচ্ছে হাতুড়ে বুদ্ধির দল। তাদের না আছে জ্ঞান, না আছে সাধনা। এদের পাল্লায় পড়ে এই আয়ুর্বেদের শাস্ত্রের দুর্নাম হচ্ছে। তুমি দেখে নিও, সময়ের ধুলোয় একদিন চাপা পড়ে যাবে কয়েক হাজার বছরের প্রাচীন এই ভেষজ বিজ্ঞান। বাদ দাও, কি হবে আর কি হবে না সেই চিন্তা ভাবনা বাদ দাও। এখন ভাবো যেটা আমাদের শিওরে সংক্রান্তি। আচ্ছা, এখন বলো কি করতে চাও নাতিটার জন্য? আমি কিন্তু মোহর ওইটুকু বাচ্চা ছেলেকে কাটাছেড়া করতে সাহস পাচ্ছি না। কাটা ছেড়ায় তো তুমি আমার চেয়ে পোক্ত। তুমি যখন সাহস পাচ্ছ না, তখন তো ওষুধ ছাড়া আর কোনো উপায় দেখছি না। সাহস পাচ্ছি না ঠিক তা না, একেবারে নরম মাংসের টাকা ঠোঁটটা লেগেও যেতে পারে। একবার চেষ্টা করবো। বুঝলে সোমনাথ, আমার হয়েছে দু রকমের জ্বালা। সংসারের লোকজন ভাবে যে আমার মতো পণ্ডিততর লোক আর দ্বিতীয়টি নেই, আর আমার মেয়ে ভাবে যে আমি এমনই কামেন যে এমন কোনো কাজ নেই যেটা আমি পারি। যাক, যা হবার ভালোই হয়েছে, আল্লাহ মেহেরবান। সুলতান ভাই এরকম বেড়াপানা না করলে আপনার বড় ছেলে তাকে ফেরত পাঠাতো না, আমার ওখানে পড়ে পড়ে মার খেতে হতো। আপনার ছেলে যে আমার কথাগুলো এতদিনে বুঝতে পেরেছে এই রক্ষে। দাঁত থাকতে তো আপনার দাঁতের মর্যাদা বুঝবেন না, খুব পিষলেন। এবার দেখুন সংসারের হাড়ি কি হাল করে ছাড়ি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়,
আশা নিয়ে নিত্য বাঁচি।